দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, গতকাল 5 আগস্ট ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের 1 বছর পূর্তি হয়েছে। অন্য অর্থে দেশের গণতন্ত্রকামী মানুষের বিজয় হয়েছে। আমরা জানি শেখ হাসিনা শেষ মুহূর্তে গুলি চালিয়ে দমন করে মারণাস্ত্র ব্যবহার করে আরও বেশি মানুষ হত্যা করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলেন, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শেষ পর্যন্ত পেরে ওঠেনি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তারা আর গুলি চালাতে রাজি হয়নি, তাদের গুলিও প্রায় শেষ হয়ে গিয়েছিল, বল প্রয়োগ করতে আর তারা চায়নি। ফলে শেখ হাসিনাকে শেষ মুহূর্তে তার বোনের সাথে কথা বলে, তার ছেলের সাথে জয়ের সাথে কথা বলে অবশেষে শেখ হাসিনা নিজেই কথা বলে রাজি হয়েছেন এবং তিনি শেষে ভারতের সাথে যোগাযোগ করে সেখান থেকে বিমান চেয়েছিলেন ভারতে চলে যাওয়ার জন্য, কিন্তু ভারত বিমান দিতে রাজি হয়নি। ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিমানই তাকে পালিয়ে ভারতে যেতে হয়েছে, দিল্লিতে আশ্রয় নিতে হয়েছে এবং সেখানেই তিনি এখনও আশ্রিত আছেন। এই যে তিনি গত 16 বছরের প্রায় 16 বছরের যে নির্যাতন, যে অত্যাচার চালিয়েছেন, এটা সবাই জানে। এইসব অপরাধের জন্য তিনি কী অপরাধ করেছেন এটা আমরা সবাই জানি। তিনি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে শেষে 3টি বিতর্কিত বলতে সম্পূর্ণ ভুয়া নির্বাচন করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলেন। বিরোধী মতকে তিনি চরম নির্যাতন চালিয়ে গুলি করে, খুন করে, গুম করে, মামলা করে, হামলা করে দমন করতে চেয়েছিলেন এবং অনেকটা পেরে সক্ষম হয়েছিলেন। শেষ পর্যন্ত ছাত্র জনতার ব্যাপক অভ্যুত্থানের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। এটা শেখ হাসিনা এবং তার পরিবার, তার দলের জন্য বিশাল লজ্জার ঘটনা। কিন্তু তিনি এখনও পর্যন্ত কিংবা তার দলের পক্ষ থেকে এখনও এত মানুষ হত্যা, এত রক্ত ঝরানোর বিষয়ে তিনি কখনোই ক্ষমা চাননি। তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে সবগুলিকে ধ্বংস করেছিলেন। নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন সহ কোনো কিছুকে তিনি বাদ দিননি। তিনি সব কিছুকে দলীয়করণ, আত্মীয়করণ করেছিলেন। ব্যাংক, বিমা, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ বিধ্বস্ত করে প্রচুর টাকা লুটপাট করে তার পরিবারের লোকেরা বিদেশে পাচার করেছে, দেশটাকে ফোকলা করে দিয়েছে, অর্থনৈতিক একবারে ভেঙে দিয়েছে, মানুষের ক্রয় ক্ষমতা সীমাবদ্ধ হয়ে গেছে এবং বেকারত্ব বিশাল আকার ধারণ করেছিল। আমরা জানি এগুলি হলো শেখ হাসিনার দোষ। তার গুণ যে একেবারে নেই তা নাই, তার গুণের মধ্যে তার সমর্থকরা এখনও বলছেন যে তিনি বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে তিনি মাদার অফ হিউম্যানিটির যে তকমা পেয়েছিলেন বা খেতাব পেয়েছিলেন। তিনি বাংলাদেশে অনেকগুলো মডেল মসজিদ নির্মাণ করেছিলেন, ইসলামের খেদমত করেছেন, তিনি পদ্মা সেতু করেছেন, তিনি মেট্রো রেল করেছেন এবং কওমি মাদ্রাসাগুলোকে তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তিনি কওমি জননীর খেতাব পেয়েছিলেন। যাই হোক, তার আরও কিছু ভালো কাজ আছে। তিনি এর আগে পাহাড়ি শান্তি চুক্তি করেছিলেন, তিনি অনেকগুলো স্থাপনা করেছেন দেশে, অনেক দৃশ্যমান। এর মধ্য দিয়ে লুটপাটও হয়েছে প্রচুর, এটা আমরা সবাই জানি। তো যেটা বলছিলাম যে শেখ হাসিনা ভারতে যে পালিয়ে গেলেন, সেখান থেকে তিনি বারবারই বাংলাদেশে ঢুকে পড়বেন, এদেশে অস্থিতিশীল চেষ্টা করছেন বারবারই তিনি। এখন আর তার অবশ্য খুব একটা ভিডিও পাওয়া যায় না। তার দলের লোকেরা কিছুদিন ভিডিও দিয়ে সে বাংলাদেশে অস্থিতিশীলের চেষ্টা করেছিল। ভারতের পক্ষ থেকে নানান ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তারা সুবিধা করতে পারেন। যদিও এখনও পুশব্যাক তারা প্রায় পুশিন তারা প্রতিনিয়তই করছে। প্রচুর 2 সহস্রাধিক লোককে বাংলাদেশে ইতিমধ্যে পুশিন করা হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপপ্রচার এবং ধর্মীয় সংখ্যালঘুদের নির্বাচনে কল্পিত কাহিনী তার প্রচার করেছিল, যেটা এখনও কমে এসেছে। যাই হোক, বাংলাদেশে নতুন একটি আমরা জানি প্রধান উপদেষ্টা গতকালই জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন এবং জুলাই যে সনদ সেটা তৈরি হচ্ছে, শীঘ্রই হয়তো সেটা প্রকাশ করা হবে। এবং তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে গতকাল আবারও মধ্য জুলাই রোজার আগে জাতীয় সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন, জোর দিয়ে বলেছেন এবং দলগুলো বেশিরভাগ দলই বিএনপি সহ তারা এই নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। যদিও এখন পর্যন্ত জামাত ইসলামী আন্দোলন, এনসিপি সহ কিছু দল এটার ব্যাপারে প্রতিক্রিয়া দেয়নি, তবে বোঝা যাচ্ছে তারা খুব খুশি হয়নি। এই নির্বাচন তারা পিছিয়ে দিতে চেয়েছিল। প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন অনেকগুলি দেশি বিদেশি চক্রান্ত রয়েছে, সেখানে নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা ভণ্ডুল করার চেষ্টা আছে। এগুলিকে প্রতিহত করতে হবে এবং দেশে যাতে কোনো নতুন করে কোনো স্বৈরাচারের উত্থান না হয়
এবং পুরনো স্বৈরাচার যাতে ফিরে আসতে না পারে সেই ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে ইতিমধ্যেই। এবং আমরা জানি যে এই সংস্কার বিচার ইত্যাদি প্রক্রিয়াকে নিয়ে জুলাই গত বছরে যে ঐক্য তৈরি হয়েছিল রাজনৈতিক দল ছাত্র জনতার মধ্যে, সেই ঐক্য খানিকটা ভাঙন ধরেছে। তারপরও ফ্যাসিবাদে ফিরে আসার সম্ভাবনা এবং প্রতিবেশী রাষ্ট্রসহ বাইরের শক্তির যে ভিতরকার যে ষড়যন্ত্র, সেগুলিকে প্রতিহত করতে হলে যে এই ঐক্য বজায় রাখতে হবে, ন্যূনতম ঐক্য বজায় রাখতে হবে, এটা সকলে উপলব্ধি করবে এবং করেছে বলে আমরা বিশ্বাস করি। এবং সেভাবেই একটি নির্বাচনের মধ্য দিয়ে দেশে নির্বাচিত সরকার দীর্ঘদিন পরে ক্ষমতা আসবে এবং দেশটাকে একটা সুন্দর দিকে নিয়ে যাবে, ঐক্যের দিকে। বাংলাদেশ বেকারত্বের অবসান হবে, যেখানে সাম্য প্রতিষ্ঠিত হবে, দেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হবে, সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে এবং সর্বোপরি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং দেশের অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধার হবে, এটা আমরা আশা করতে পারি। এবং সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। এবং ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।